মস্কোতে ফিরে আসার পর ফাতেমা ফারহানা লাইব্রেরিতে আগের চেয়ে নিয়মিত প্রতিদিন উন্মুখ হয়ে লাইব্রেরিতে যায়। তারপর সুযোগ বুঝে সন্তর্পণে ওই বইটি খোলে। না, সাইক্লোস্টাইল করা তুর্কিস্তান নামের সেই পত্রিকা আগের মতো আর পায় না। বইটি খুললেই তার শূন্য বুক ফাতিমা ফারহানার হৃদয়কে নিদারুণ ধাক্কা দেয়। ফাতিমা ফারহানা অস্থির হয়ে পড়ল। কেন এমন হচ্ছে? পত্রিকা কি বন্ধ হয়ে গেছে? কিংবা পত্রিকাটি তারা পৌঁছতে পারছে না? না এখানকার নেটওয়ার্ক তাদের ভেঙে গেছে? তার ছুটিতে থাকাকালে কি কোনো অঘটন ঘটে গেছে এখানে? ইত্যাকার চিন্তা ফাতেমা ফারহানাকে যেন পাগল করে তুলল। যেন সে গোটা জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মনে হচ্ছে সে এক দ্বীপে দাঁড়িয়ে, আর সবাই তাকে পরিত্যাগ করে চলে গেছে। আবেগে, ক্ষোভে, উপায়হীনতায় টস টস করে তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। তার বড় আশা ছিল ওই তুর্কিস্তানের মাধ্যমে সে আহমাদ মুসার খবর পাবে। তার নির্দেশও সে পাবে এই পথে। উনি সেদিন বলেছিলেন যথাসময়ে নির্দেশ তিনি পৌঁছাবেন। কিন্তু কিভাবে? পথেই যে তার সামনে বন্ধ হয়ে গেল। অনেক সময় সে ভাবে তার কি দোষ হয়েছে? সেদিনের অন্ধকার রাতের কথা মনে পড়ে ফাতিমা ফারহানার। সেদিন অহেতুক কোনো প্রশ্ন করে কি তাকে বিরক্ত করেছে ফারহানা? বিশ্ব বিপ্লবের সিপাহসালার তিনি। তার মতো ছোট মানবী তার কাছে কিছুই নয়। তার কোনো দুর্বলতায় কি সেদিন তিনি রাগ করেছেন? বিদায়ের সময় নিজের অপ্রতিরোধ্য কান্নার কথা মনে পড়ল ফাতিমা ফারহানার। আমি তো কাঁদতে চাইনি, কান্না এলো কেন? আমি তো ওকে চিনতাম না, কিন্তু মনে হলো কেন সেদিন ও আমার সব। ও চলে যাবার সময় কেন হৃদয়ের সব গ্রন্থিতে অমন করে টান পড়ল আমার? ছিঁড়ে গেল কেন সব গ্রন্থি? ওগুলো তো সেদিন কান্না ছিল না, সেই রক্তাক্ত হৃদয়েরই অশ্রু ছিল ওসব। পড়াশোনায় মন বসে না ফাতিমা ফারহানার। বিশ্ববিদ্যালয়ের ক্লাসে যাই, লাইব্রেরিতে যাই, নিজের রুমে টেবিলে পড়তে বসে, কিন্তু পড়ায় মন বসাতে পারে না। কত চিন্তা তার মনে। আহমাদ মুসা এসেছে, কাজ তো এখন বাড়ার কথা, কাজ বন্ধ হলো কেন? কোনো বড় অঘটন কিছু ঘটে যায়নি তো? আহমাদ মুসা কোথায়, কেমন আছে? সেদিন আহত অবস্থায় জ্বর নিয়ে তিনি চলে গেলেন, কিছু হয়নি তো তার? এমনটা ভাবতেই তার মন কেঁপে ওঠে। এখানে নিজের স্বার্থ চিন্তার চেয়ে জাতির স্বার্থ চিন্তায় তার কাছে বড় হয়ে ওঠে। মধ্য এশিয়ার হতভাগ্য মুসলমানদের জন্য আজ তার বড় প্রয়োজন। যুগ যুগান্তের অত্যাচারে সংগ্রামী এই জাতির ঐতিহ্যবাহী প্রতিরোধ কাঠামোর মেরুদণ্ড ভেঙে গুঁড়ো হয়ে গেছে। লাখ লাখ সংগ্রামী যুবক কমিউনিস্ট বাহিনীর হাতে জীবন দিয়েছে। লাখো মা বোনের ইজ্জত লুণ্ঠিত হয়েছে। তুর্কিস্তান থেকে চালান দেয়া কত লাখ তুর্কি মুসলিম যুবক যে সাইবেরিয়ার সাদা বরফের তলে ঘুমিয়ে আছে, এ হিসাব কোনো দিনই মিলবে না। বিপর্যয়ের এই গোরস্থান থেকে আজ সংগ্রামের নতুন জেনারেশন মাথা তুলেছে। জেকে বসা কমিউনিস্ট ব্যবস্থা ভাষা পাল্টিয়ে, ইতিহাস পাল্টিয়ে, ধর্মশিক্ষা বন্ধ করে চাকুরি, অর্থনৈতিক সমৃদ্ধি ও ভোগবাদী জীবনের মায়াজালে আটকিয়ে মুসলমানদের হজম করে ফেলেছে ভেবেছিল। কিন্তু তাদের আশা মিথ্যা হয়েছে। গোটা মধ্য এশিয়ার মুসলমানরা মুক্তির আশায়, মুক্তির বাতাসে স্বাধীনভাবে নিঃশ্বাস নেবার জন্য আজ ব্যাকুল হয়ে উঠেছে। সংগ্রামী কাফেলার যাত্রা শুরু হয়েছে। আজ তার নেতৃত্ব প্রয়োজন। ফিলিস্তিন বিজয়ী, মিন্দানাও বিজয়ী আহমাদ মুসাকে আল্লাহ রব্বুল আলামিন এদের নেতৃত্বের জন্য পাঠিয়েছেন। তিনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সেদিন ফাতিমা ফারহানা লাইব্রেরিতে যাবার জন্য হল থেকে বেরিয়েছে। যাচ্ছিল সহপাঠিনী বান্ধবী কিরগিজিস্তানের মেয়ে সুমাইয়া সুলতানাভার রুমের পাশ দিয়ে। একটু ঢু মেরে যাবে মনে করে ঢুকে পড়ল তার রুমে। দেখল সেখানে সুমাইয়া ছাড়াও রয়েছে সুফিয়া, সভেতলানা, খোদেজায়েভা, কুলসুম, ত্রিফোনভা, রইসা, নভআস্কা ও তাহেরাভা তাতিয়ানা। এদের মধ্যে খোদাজায়েভা, তাহেরাভা তাতিয়ানা উপরের ক্লাসে পড়ে, সুফিয়া, সভেতলানা নিচের ক্লাসে, আর কুলসুম ও রাইসা তার সাথে পড়ে। কুলসুম তাতার মেয়ে, তাজিক মেয়ে সুফিয়া। তাহেরাভার বাড়ি হল কাজাকিস্তানে, আর বাকি খোদেজায়েভা এবং রইসা উজবেক। এরা সবাই আঞ্চলিক পার্টির বড় বড় কর্মকর্তার মেয়ে। বিলাসী জীবন এদের। সবার সাথে ফারহানা পরিচিত।
সবাইকে এখানে একসাথে দেখে ফাতিমা ফারহানা বিস্মিত হলো, কিন্তু তার চেয়ে বেশি হলো অপ্রস্তুত। ওরা আলাপ করছিল। ফারহানার আগমনে ওদের আলাপটা হঠাৎ করে থেমে গেল। ওদের মুখ চোখ দেখে নিজেকে বড় অনাহুত মনে হলো তার। তবু মুখে হাসি টেনে ফারহানা বলল, এদিক দিয়ে লাইব্রেরিতে যাচ্ছিলাম, তাই একবার এলাম, চলি, তোদের ডিস্টার্ব করব না বলে রুম থেকে বেরোবার জন্য উদ্যত হলো ফারহানা। সুমাইয়া হেসে হাত তুলে বলল, দাঁড়া দাঁড়া, আমরা কম পড়ি বলে কি আমাদের সাথে বসতে তোর আপত্তি? কোনো আপত্তি নেই। কম পড়ার কথা বলছিস কেন? কম পড়েই বুঝি তোরা তোদের ডিস্টিংশনগুলো পেয়েছিস? কৃত্রিম গাম্ভীর্য টেনে বলল ফারহানা। তর্ক রেখে বস না, বলল সুমাইয়া। না, বসবো না এখন। সবাইকে একসঙ্গে পেয়ে কথা বলতে লোভ হচ্ছে, কিন্তু লাইব্রেরিতে যাওয়া দরকার বলে সবার কাছে বিদায় নিয়ে ফারহানা বেরিয়ে এলো রুম থেকে, চলল লাইব্রেরির দিকে। কিন্তু রুমে ঢোকার সময় যে বিস্ময় ও জিজ্ঞাসা তাকে পেয়েছিল তা দূর করতে পারল না। সে যখন ঘরে ঢুকছিল, আহমাদ মুসা শব্দটা তখন তার কানে আসে। এ নাম এখানে কেন? ওরা কি আলোচনা করছিল? অমনভাবে ওরা থেমে গেল কেন? ওরা কি বিশ্ববিদ্যালয়ে ফ্রয়ের এজেন্ট হিসেবে কাজ করছে? এটা হওয়া স্বাভাবিক। ওরা সকলেই সরকারি সুবিধাভোগীদের সন্তান। ফারহানার দুঃখ হলো মুসলিম নামের এই মেয়েদের জন্য, আবার ভেবে খুশি হলো এদের থেকে সাবধান থাকা যাবে। লাইব্রেরিতে এসে বসল ফারহানা। বই এবং নোট খাতা নিয়ে বসে থাকলো কিছুক্ষণ। না, মন বসছে না। কিছুক্ষণ বসে এদিক ওদিক চেয়ে শেষ পর্যন্ত সে উঠে গেল এই বইটির কাছে। ভিতরের একটি সেলফে বিশ্ব ভূগোলের উপর একটা পুরনো বই। এর বহু নতুন এডিশন হয়েছে। এ পুরনো এডিশন আর পড়ে না কেউ। অনেকটা হতাশভাবে বইটা সেলফ থেকে নামালো। বইটা খুলল সে। খুলে চোখ দুটি তার উজ্জ্বল হয়ে উঠল। তুর্কিস্তান নেই বটে, কিন্তু একটা চিরকুট, তাতে লেখা তুর্কিস্তানের বার্ষিক চাঁদা 1000 রুবল। লেখাটা কয়েকবার পড়ল ফারহানা। হারিয়ে যাওয়া কিছু পাওয়ার মতো আনন্দে মুখটা তার উজ্জ্বল হয়ে উঠল। কোটের পকেট থেকে মানিব্যাগ বের করে দেখল, হ্যাঁ, টাকা আছে। সে 1000 রুবলের একটা নোট বইয়ের ওর পাতাতেই রেখে দিল। বইটা যথাস্থানে রেখে চলে এলো ফারহানা। খুশি মনে অনেকক্ষণ ধরে পড়ল। নোট করল ফারহানা। ফারহানা উঠে যাবে এমন সময় তার সহপাঠী ইউরি অরলভ ধীরে ধীরে এলো। বলল, তোমার পাশে কি একটু বসতে পারি? হ্যাঁ, সম্মতি দিল ফারহানা, যদিও মনে মনে বিরক্ত হলো ভীষণ। ওর শরীর থেকে মদের গন্ধ আসছিল। অরলভ বসল। বসে চেয়ারটা একটু হেলান দিয়ে বলল, আচ্ছা, কমিউনিটি হলে তোমাকে আজ কাল দেখছি না কেন? আমি কোনো সময় তো নাচের আসরে যাইনি অরলভ। ঠিক, কিন্তু যাও না কেন? এটা পড়াশোনার সময়। পড়াশোনা করে আমি সময় পাই না। হো হো করে হাসল অরলভ। বলল, হাসালে খুব। বিনোদনের একটা সময় আছে না? তখন বুঝি কেউ পড়ে? বিনোদনের সংখ্যা বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম। যেমন যেমন আমি পড়ায় আনন্দ পাই, কেউ নাচে আনন্দ পাই। বিনোদনের একটা কমিউনিস্ট সংজ্ঞা আছে, জানো তো? জানি। মানো না? সংজ্ঞাকে তো আইনে পরিণত করা হয়নি। আবার হাসল ইউরি অরলভ। বলল, হ্যাঁ, ফাঁক একটা আছে। একটু থামল অরলভ। তারপর বলল, তোমাদের কি একটা এথিক্স ছিল? এমন নাচ গান নাকি সেখানে অবৈধ? এ সম্বন্ধে তোমার মত কি? ভেতরে ভেতরে ঘেমে উঠেছিল ফাতিমা ফারহানা। কমিউনিস্ট যুব সংগঠন কমসমল এর সদস্য এই ইউরি অরলভ সে জানে। এরা বিশ্ব কমিউনিস্ট সংস্থা ফ্রয়ের এজেন্ট। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পাহারা দেয়া এবং রিপোর্ট করাই এদের কাজ। বন্ধু সেজে গল্প গুজবের মাধ্যমে এরা কথা জেনে নেয়, তারপর রিপোর্ট করে। ছাত্ররা এদেরকে পুলিশের চেয়েও বেশি ভয় করে, কারণ পুলিশকে চেনা যায়, এদের চেনা যায় না। ওটাও একটা মূল্যবোধ। আমি জানতে চাচ্ছি তোমার মত। যা চালু নেই, যাকে মৃত ঘোষণা করা হয়েছে, তা নিয়ে আলোচনার সময় নষ্ট না করে জীবিত বিষয় নিয়ে আমাদের আলোচনা করা উচিত। ঠিক আছে, বলল অরলভ। তারপর একটু থেমে আবার বলল, আচ্ছা বলো তো ফারহানা, তোমাদের দক্ষিণাঞ্চলে নাকি বাতাস গরম? বুঝলাম না। বলছি সে অঞ্চলে অসন্তোষ, বিক্ষোভ, বিদ্রোহ নাকি দ্রুত ছড়াচ্ছে। মনে মনে ভীষণ চমকে উঠল ফারহানা। এসব প্রশ্ন কেন করা হচ্ছে তাকে সে জানে। সে উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করল, এসব খবর কি ঠিক? তুমি পেলে কোথায় এমন সব উদ্বেগজনক কথা? অরলভ কোনো উত্তর দিল না। প্রসঙ্গ পাল্টিয়ে বলল, সেখানে অসন্তোষের কি কোনো কারণ আছে ফারহানা?
ফারহানার জন্য এটা একটা কঠিন প্রশ্ন। মিথ্যা না বলে কেমন করে এর উত্তর দেওয়া যায়? কিন্তু কেমন করে মিথ্যা বলবে সে? দিনের আলোর মতো যা সত্য তাকে মিথ্যার আবরণে সে চাপা দেবে কেমন করে? আহমাদ মুসার মতো জাতিগত প্রাণ নেতারা হলে এখানে কি করতেন? ওরা তো মিথ্যা বলে নিজেদের রক্ষা করেন না। সে এ পরীক্ষায় কি করবে? মন বলছে এ সময় নিজেকে প্রকাশ করাও তার ঠিক হবে না। ভ্রুকুচকে চিন্তা করার ভান করছিল ফারহানা। তারপর চেয়ারে একটু গা এলিয়ে বলল, এ ব্যাপারে তোমার চেয়ে বেশি আমি কিছু জানি না। এমন উত্তর দিতে পেরে খুশি হলো ফারহানা। মিথ্যা বলতে হয়নি। জানা দরকার ফারহানা, নিজেদের অঞ্চল সম্পর্কে জানবে না? আমার 15 আনা সময় আমি পড়ালেখা নিয়ে মস্কোতেই থাকি। আর কোনো কথা বলল না অর্লভ। উঠে দাঁড়িয়ে বলল, দুঃখিত, তোমার পড়ার অনেক ক্ষতি করলাম। অর্লভ চলে গেল। হাঁপ ছেড়ে বাঁচল ফারহানা। একটু নড়ে চড়ে বসল সে। তারপর হিসেব কষে দেখল ঠিক ঠিক রিপোর্ট করার মতো কিছু নিয়ে যেতে পেরেছে কিনা। হিসেব কষে সে খুশি হলো, কিন্তু উদ্বিগ্ন হলো এই ভেবে যে এমন প্রশ্ন তার কোনো সময় এদের তরফ থেকে আসেনি। ওরা কি তাহলে সব মুসলিম ছাত্রকে আজ সন্দেহ করছে? তাই কি এমনভাবে বাজিয়ে দেখছে তাদের? হাসিও পেল ফারহানার। এমন প্রশ্ন করে ওরা তাদের দুর্বলতাকেই প্রকাশ করছে। মুসলিম ছাত্ররা এতে উৎসাহিত হবে বেশি। বিশ্ববিদ্যালয় লাইব্রেরি থেকে বেরিয়ে ফারহানা একটু শপিংয়ে গিয়েছিল। সেখান থেকে সন্ধ্যা 6টার দিকে ফিরল রুমে। কাপড় চোপড় ছাড়ার পর অভ্যাস অনুযায়ী দরজার ভেতরের অংশে লেটার বক্স পরীক্ষা করল ফারহানা। ভাঁজ করা বড় একটা কাগজ পেয়ে তাড়াতাড়ি মেলে ধরল। বিস্ময় ভরা চোখে দেখল তার তুর্কিস্তান ফুলস্কেপ সাইজের 4 পৃষ্ঠার কাগজ। ভেবে পেল না সে পত্রিকাটি এখানে এত তাড়াতাড়ি এলো কি করে। চাঁদা পরিশোধের পর 3 ঘন্টাও যায়নি। এর মধ্যে চাঁদা পরিশোধের কথা জানল কি করে? তার হলের রুম নাম্বারই বা তাদের দিল কে? সে ভাবল অত্যন্ত শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমেই শুধু এটা সম্ভব। আল্লাহর শুকরিয়া আদায় করল ফারহানা। তারপর দরজাটা ভালো করে বন্ধ করে সে পত্রিকা নিয়ে বসল টেবিলে। কয়েকদিন পর ক্লাসের অবসরে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ পাশে বিশ্ববিদ্যালয়ের বাগানে এক কোনায় বসেছিল ফারহানা। একাই এক বেঞ্চে বসেছিল। সামনে আরও একটা বেঞ্চ। প্রায়ই সে এখানে বসে। অনেকেই থাকে, কিন্তু আজ কেউ গেছে টিভির নতুন সিনেমা দেখতে, কেউ গেছে স্পোর্টস কমপ্লেক্সে ব্যালে প্রতিযোগিতা দেখতে। পিছন থেকে সুমাইয়া, খাদিজা এভা, তাতিয়ানা এবং রাইসা চুপি চুপি ফারহানার দিকে আসছিল। ফারহানা আসলেই চোখ বুজে বিশ্রাম নিচ্ছিল। একেবারে পিছনে এসে ঘাড়ে একটা চিমটি কেটে রাইসা বলল, লক্ষণ তো ভালো নয় ফারহানা। ফারহানা চমকে পিছন ফিরে তাকিয়ে ওদের দেখতে পেল। ওদের সাথে সাথে হেসে উঠল ফারহানাও। সে সঙ্গে সঙ্গে ওদেরকে একসাথে দেখে ফারহানা সেদিনকার কথা মনে পড়ল। অস্বস্তির একটা কালো মেঘ তার মনে ঘনীভূত হলো। সামনে ফারহানার এক পাশে রাইসা এবং অন্য পাশে সুমাইয়া বসল। সামনের বেঞ্চিতে বসল খাদিজা এভা এবং তাহেরাভা তাতিয়ানা। প্রথম কথা বলল রাইসা। বলল, কখন মানুষ একা থাকতে ভালোবাসে ফারহানা? জানি না, বলল ফারহানা। আমি জানি, বলল রাইসা। কখন? যখন মানুষ প্রেমে পড়ে। ফারহানার মুখ লাল হয়ে উঠল। খাদিজা এভা রাইসাকে থামিয়ে দিয়ে বলল, সময় নষ্ট করো না রাইসা, অনেক কথা আছে। তারপর গম্ভীরভাবে বলল, তুমি কেমন আছো? ভালো। তুর্কিস্তান তুমি পাচ্ছ? চমকে উঠল ফারহানা। চমকে উঠে তাকালো খাদিজা এভার দিকে। ভয় মিশ্রিত বিমূঢ়তা এসেছে ফারহানার মধ্যে। সেদিনের সে আশঙ্কার কথা তার মনে হলো। সরকারের লোক সে মনে করেছিল এদেরকে। তার উপর সেদিন অর্লভের জিজ্ঞাসাবাদ। সব মিলিয়ে নিদারুণ একটা উদ্বেগের ভাব ফুটে উঠল ফারহানার চোখে মুখে। খাদিজা এভা সেটা বুঝতে পারল। সে হেসে বলল, তুর্কিস্তান আমরাও পাই, ভয় করো না, আমরা সবাই একদল। এতক্ষণে খুশিতে উজ্জ্বল হয়ে উঠল ফারহানার মুখ। সে খুশিতে উঠে দাঁড়িয়ে কোলাকুলি করল সবার সাথে। তারপর সে প্রশ্ন করল, সুফিয়া, সভেতলানা এবং কুলসুম ত্রিফোনোভাও? তারাও আমাদের সাথে? শুধু তারা নয়, এখানকার মুসলিম ছাত্রছাত্রীদের আঙ্গুলে গোনা কিছু ছাড়া সবাই আমরা একসাথে, বলল খাদিজা এভা। ফারহানা হেসে বলল, সেদিন সুমাইয়ার রুমে তোমাদের দেখে আমি তোমাদের কমিউনিস্টদের চর মনে করেছিলাম। কেন? আমার মনে হয়েছিল তোমরা কোনো গোপন সলা পরামর্শ করছিলে। তাছাড়া তোমাদের মুখে একটা নাম শুনেছিলাম আমি। আরেকটা কারণ ছিল,
সবাই তোমরা বড় বড় পার্টি ও সরকারি কর্মকর্তার সন্তান। খাদিজা এভা প্রশ্ন করল, কোন নাম শুনেছিলে আমাদের মুখে? আহমাদ মুসা। সুমাইয়া কিছু বলতে যাচ্ছিল। তাহেরা ভা তাতিয়ানা তাকে বাধা দিয়ে ফারহানাকে জিজ্ঞেস করল, বড় বড় পার্টি ও সরকারি কর্মকর্তাদের সন্তান হয় আমাদের উপর তোমার সন্দেহ হলো কেন? তোমরা সুবিধাভোগী দলের লোক, তোমরা সরকারকে সহযোগিতা করবে, এটাই স্বাভাবিক। তাহলে তুমি আসল অবস্থা জানো না ফারহানা, বলল তাহেরা ভা তাতিয়ানা। তুমি যে সুবিধাভোগীদের কথা বলছো তাদের ছেলেমেয়েরাই সবচেয়ে বেশি এগিয়ে আসছে এই আন্দোলনে, কারণ কমিউনিস্ট সরকারের পলিসি প্রোগ্রাম এবং তাদের সব কীর্তিকথা তাদের কাছে পরিষ্কার থাকায় তাদেরকে বোঝানো সহজ হচ্ছে। অবশ্য জীবন দেওয়ার মতো ঝুঁকিপূর্ণ কাজে শ্রমিক, কৃষক ও গ্রামাঞ্চলের কর্মীরাই এগিয়ে আসছে বেশি। থামল তাহেরা ভা তাতিয়ানা। এবার কথা বলল সুমাইয়া, বলল, তুই আহমাদ মুসাকে জানিস ফারহানা? জানি। মুখটা উজ্জ্বল হয়ে উঠল ফারহানার। প্রায় সমস্বরেই সকলে বলে উঠল, কি জানো? কেমন করে জানো? সে এক কাহিনী। কি সে কাহিনী? বলল রাইসা। সকলের জিজ্ঞাসু দৃষ্টি ঘিরে ধরল ফারহানাকে। ফারহানা ধীরে ধীরে গোটা কাহিনীটা বলল, শুধু বিদায় দেওয়ার মুহূর্তের কথা ছাড়া। কাহিনী শেষ হলো, কিন্তু কেউ সহসা কথা বলতে পারল না। কথা বলল প্রথমে খাদিজা এভা। বলল, আল্লাহ চাইলে এভাবেই মানুষকে বাঁচান। আমার মনে হচ্ছে ফারহানা, আল্লাহ তাকে হাত ধরে এনেছেন এদেশে আমাদের মধ্যে। আল্লাহ আমাদের আন্দোলনকে কবুল করেছেন, তা না হলে তাকে এমন এক অকল্পনীয় পথে আমাদের মধ্যে এনে দেবেন কেন? অন্য কোথাও, অন্য কোনো মানুষের ব্যাপারে হলে এ গল্প আমি বিশ্বাসই করতাম না। সত্য ঘটনার এ এক অপরূপ রূপকথা, বলল সুমাইয়া। কিন্তু এ রূপকথার শুধু নায়ক আছে, নায়িকা নেই, বলল রয়সা। তার চোখে মুখে একটা দুষ্টুমি। নায়িকা আছে, সুমাইয়া জবাব দিল। তারপর একটু মুখ টিপে হেসে ফারহানার হাত দুটি ধরে ঝাঁকুনি দিয়ে বলল, নেই ফারহানা? রয়সা কিছু বলার জন্য মুখ খুলছিল, তাকে বাধা দিয়ে খাদিজা এভা বলল, এসব কথা তোমরা থামাও। বিব্রত ফারহানা রক্ষা পেল। কৃতজ্ঞতা দৃষ্টিতে তাকালো সে খাদিজা এভার দিকে। আহমাদ মুসাকে সে এসব আলোচনার অনেক ঊর্ধ্বে মনে করে। তার মর্যাদা সম্পর্কে সে সচেতন। আর আশা নিরাশার ক্ষতবিক্ষত ফারহানা তার হৃদয়ের এই স্পর্শকাতর এলাকায় একাই থাকতে চায়, কাউকে নাক গলাতে দিতে চায় না। খাদিজা এভা আবার মুখ খুলল, বলল, আসল কথায় আসি ফারহানা। আহমাদ মুসা মধ্য এশিয়ার মুসলিম মুক্তি আন্দোলন সাইমুমের নেতৃত্ব গ্রহণের পর তার প্রথম সার্কুলার আমরা পেয়েছি। তাতে তিনি তোমার সম্পর্কে জানতে চেয়েছেন, তুমি কেমন আছো, কোথায় আছো, আর মস্কোর সাইমুম ইউনিটের ছাত্রী শাখায় তোমাকে কাজ করার নির্দেশ দিয়েছেন। তিনি জানতে চেয়েছেন আমার কথা। কথাগুলোর সাথে বন্ধ একটা আবেগ যেন বুক ফেড়ে বেরিয়ে এলো ফারহানার। বলেই লজ্জায় লাল হয়ে গেল সে। রইসা কথাটা লুফে নিয়ে মুখ টিপে হেসে বলল, খুশি হয়েছিস ফারহানা? ফারহানা নিজেকে সামলে নিয়ে গম্ভীর হলো, বলল, তার মতো বিশ্ব বিপ্লবের একজন সিপাহ সালারের কথায় তুই খুশি হতিস কিনা? অবশ্যই খুশি হতাম। তুই খুশি কিনা? বিব্রত ফারহানাকে বাঁচিয়ে খাদিজা এভা আবার কথা বলে উঠল, বলল, আমাদের সংগঠনের নিয়ম অনুসারে আমরা পরোক্ষ কোনো পথে একজনের কাছে তুর্কিস্তান পৌঁছাই। তারপর দেখি সে নিয়মিত তা পড়ছে কিনা এবং গোপনীয়তা রক্ষা করছে কিনা। অতঃপর তুর্কিস্তান বন্ধ করে দিয়ে আমরা তার আবেগ, আন্তরিকতা, স্বভাব, চরিত্র, ইসলামী অনুশাসনের প্রতি আনুগত্য ইত্যাদি পরীক্ষা করি। এরপর তার সাধ্য বিচার করে তার কাছ থেকে তুর্কিস্তানের জন্য টাকা চাওয়া হয়। সে যদি এই কোরবানি স্বীকার করে তাহলে আমরা বুঝতে পারি সে প্রত্যক্ষ যোগাযোগের পর্যায়ে এসেছে। তুমি এই পর্যায়গুলো পার হয়েছ ফারহানা। তারপর নেতার তরফ থেকে এই সার্কুলার, আমরা তোমাকে সংগঠনের সদস্য করে নিয়েছি। ফারহানা ঝুঁকে পড়ে খাদিজা এভার হাত তুলে নিয়ে চুমু খেয়ে নীরব আনুগত্য জ্ঞাপন করল। খাদিজা এভা সহ সবাই চুমু খেল ফারহানাকে। রইসা বলল, আমার খুব ভালো লাগছে ফারহানা, তুই আমাদের নেতাকে দেখেছিস, তার সাথে কথা বলেছিস। ইয়ার কি নয়, তোর মধ্য দিয়ে তাকে আমাদের খুব নিকটে মনে হচ্ছে। রইসার চোখ দুটি বোঝা একটা আবেগ তার কথায়। ফারহানার মুখ নিচু। তাহেরা ভা তাতিয়ানা বলল, ঠিক বলেছ রইসা, এটা আমাদেরকে কাজে উৎসাহ দেবে। খাদিজা এভা আবার শুরু করল, সময় হাতে বেশি নেই। সার্কুলারে আরেকটা জরুরি বিষয় আছে। মস্কোভা বন্দি শিবিরে সরকারিভাবে যার নাম
মস্কোবা স্কুল অফ রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম আমাদের দুজন বোন বন্দী হয়ে এসেছে। তারাও এই মস্কো বিশ্ববিদ্যালয়েরই ছাত্রী ছিল। নাম আয়েশা আলিয়েভা এবং রোকায়েভা। দুজনের বায়োডাটাও সার্কুলারে আছে। এদের কাছে সাধ্যমতো সাহায্য পৌঁছানো এবং মুক্তির ব্যাপারে চেষ্টা করার জন্য এখানকার সাইমুমের সব ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছে। তাহেরা তাতিয়ানা বলল, মস্কোভা বন্দি শিবির সম্পর্কে তথ্য জোগাড় করা দরকার এবং এই অঞ্চলটায় একবার আমাদের যাওয়া প্রয়োজন। তারপর আমরা কর্মপন্থা নিয়ে যদি চিন্তা করি তাহলে ভালো হয়। খাদিজা এভা মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলল, এসো সবাই মিলে আমরা চেষ্টা করি তথ্য জোগাড়ের, আর খুব সত্বর ওদিকে বেড়াবার একটা প্রোগ্রামও আমাদের করতে হবে। সবাই মাথা নেড়ে সম্মতি জানালো। খাদিজা এভা বলল, ক্লাসের সময় হয়ে গেছে, চলো এখনকার মতো ওঠা যাক। সবাই উঠে দাঁড়ালো। ভলগা নদীর তীরে গোর্কিয়াতে মস্কো বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্রছাত্রী এসেছে বিনোদন সফরে। মস্কো থেকে 100 মাইল পূর্বে গোর্কিয়ার মনোরম পরিবেশে মুক্ত বিহাঙ্গের মতো আনন্দে মেতে উঠেছে ছাত্রছাত্রীরা। তারা উঠেছে ভলগা তীরের কমিউনিটি রেস্ট হাউসে। এই দলে ফারহানাও আছে। না এসে উপায় থাকেনি তার। সরকারি এই প্রোগ্রামে না বলার সাধ্য নেই কোনো ছাত্রছাত্রীর। তাছাড়া সেদিন বিনোদন নিয়ে ইউরি অর্লভের কথা তার মনে আছে। না আসার পক্ষে কোনো ওজোর তুলতেও সাহস করেনি। রেস্ট হাউসে প্রতি দুজন একটা করে রুম পেয়েছে। কয়েকদিন থাকতে হবে এ বিনোদন সফরে। কেমন সঙ্গিনী পায় এ নিয়ে চিন্তা ছিল ফারহানার, কিন্তু সঙ্গী পেয়ে স্বস্তি পেল সে। ওলগা তারই ক্লাসের মেয়ে। ওর মধ্যে একটা স্বাতন্ত্র্য আছে। রুশ মেয়েরা যেমন সারাক্ষণই হইচই নিয়ে উড়ে বেড়ায়, তেমনটা সে নয়। একেবারেই অন্তর্মুখী, চুপচাপ থাকে। লাইব্রেরিতেও দেখেছে এক কোনায় বসে লেখাপড়া করে। গতানুগতিক স্রোত থেকে তাকে আলাদাই মনে হয়। ওলগার অন্তর্মুখিতার কারণে তার সাথে অন্তরঙ্গতা হয়নি, কিন্তু সাধারণ আলাপ আছে। ওলগাকে পেয়ে খুশি হয়েছে ফারহানা। রুম বন্টন ও গ্রুপ ঘোষণা হওয়ার পর ফারহানাকে খুঁজে নিয়ে তাকে স্বাগত জানিয়েছে ওলগা। ফারহানাও ওলগার কপালে চুমু দিয়ে নিজের খুশি প্রকাশ করেছে। সেদিন বিকেলে গোর্কিয়ায় পৌঁছার পর ওই দিনের জন্য আর কোনো প্রোগ্রাম রাখা হয়নি। গোটা সময়টাই বিশ্রাম। সন্ধ্যায় খাবার খেয়ে রুমে চলে গেল ফারহানা ও ওলগা। রুমের দুপাশে দুটি বেড, মাথার দিকে একটা হাফ টেবিল, টেবিলের দুপাশে দুটি সোফা চেয়ার, পেছনের দিকে এক পাশে বাথরুম, অন্য পাশে একটা ওয়ারড্রোব। মেঝে কার্পেটে ঢাকা। হিটার ঘরটাকে আরামদায়ক করে রেখেছে। ওলগা বিছানায় গা এলিয়ে বলল, ফারহানা, তুমি কি পছন্দ করো, পড়া না গল্প করা? বিছানায় গায়ে স্পর্শ করেছিল ফারহানারও। ওলগার প্রশ্ন শুনে হেসে উঠে বসে বলল, বিশ্বাস করো ওলগা, এই প্রশ্নটাই আমি তোমাকে করতে যাচ্ছিলাম। বেশ, তুমি আগে বলো, বলল ওলগা। না, তুমি আগে বলো। ফারহানা উল্টো চাপ দিল ওলগাকে। ওলগা হাসল, বলল, প্রশ্নটা আমি আগে করেছি, অতএব উত্তর জানার অগ্রাধিকার আমিই পাব। হাসল ফারহানাও। ঠিক আছে, বলল ফারহানা, তোমার সাথে গল্প করাই আমি পছন্দ করব। আমার কথাও এটাই। শোয়া থেকে উঠে বসল ওলগা। বেশ, তাহলে গল্প করা যাক। কি গল্প করা যায় বলো? একটু চিন্তা করে ফারহানা বলল, যখন ভালো লাগালাগির কথা উঠেছে তখন এ নিয়েই আলোচনা হোক। বলো, দুনিয়ার কোন জিনিস তোমাকে আনন্দ দেয় বেশি? শক্ত প্রশ্ন ফারহানা, বলল ওলগা। একটু চিন্তা করল, তারপর বলল, গাছ আমাকে আনন্দ দেয় সবচেয়ে বেশি। গাছ? বিস্মিত কণ্ঠ ফারহানার। বলল, এমন অদ্ভুত চয়েসের পিছনে তোমার যুক্তি কি ওলগা? ওলগা বলল, যুক্তি খুব সোজা। গাছ কারো কোনো ক্ষতি করে না, শুধু উপকারই করে। কারো বিরুদ্ধে হিংসা, বিদ্বেষ, ষড়যন্ত্র তার নেই। পরার্থেই তার জীবন। ওলগা থামল। ফারহানা তার দিকে তাকিয়েছিল, তাকিয়েই থাকল। ওলগা বলল, কি দেখছো ফারহানা? তোমাকেই দেখছি। আচ্ছা ওলগা, মানুষ সম্পর্কে কি তুমি হতাশ? হতাশ কিনা জানি না, তবে মানুষ আজ গাছপালা, পশু পাখির অনেক নিচে। বিস্মিত ফারহানা ওলগার দিকে তাকিয়ে আছে। ধীরে ধীরে বলল, এই অবস্থা কি স্বাভাবিক ওলগা? আমি জানি না, বলল ওলগা। কারণ জানো কিছু এই অবস্থার? আবার প্রশ্ন করল ফারহানা। আমি আর কোনো উত্তর দেব না। প্রশ্ন তো আমারও আছে, কৃত্রিম গাম্ভীর্য টেনে বলল ওলগা। বেশ, প্রশ্ন করো। আমারও ওই প্রশ্ন, দুনিয়ার কোন জিনিস তোমাকে আনন্দ দেয় বেশি? ফারহানা একটু হাসল, একটু ভাবল,
তারপর বলল, মানুষ ভুল করে কিন্তু তা স্বীকার করে, সেটা থেকে ফিরে আসে, এই বিষয়টি আমাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়। উল্কা একটু চোখ বুঝল যেন। তারপর ফারহানার দিকে তাকিয়ে বলল, এর মধ্যে বড় কথা কি আছে ফারহানা? মনুষ্যত্বের স্বভাবমুখী বিকাশের মূল কথাই তো এখানে নিহিত। মনুষ্যত্বের স্বভাবমুখী বিকাশ কি? মানুষকে যে প্রকৃতি দিয়ে সৃষ্টি করা হয়েছে তার স্বাভাবিক বিকাশ। একটু বুঝিয়ে বলো ফারহানা। দেখো, মানুষকে একটা নির্দিষ্ট পরিসরে স্বাধীন ইচ্ছা শক্তি এবং সৃষ্টিশীল ক্ষমতার অধিকারী করা হয়েছে, কিন্তু সীমিত ক্ষমতাকে সে সার্বভৌম ক্ষমতা ভেবে বাড়াবাড়ি করে, সীমালঙ্ঘন করে, অন্যায়, অবিচার, শোষণ ইত্যাদির জন্ম দেয়। মানুষ স্বাধীন ইচ্ছা শক্তির অধিকারী, যেহেতু তাই এই ভুল ও তার একটা নেতিবাচক প্রকৃতি যা তার ধ্বংসকর। মানুষ যখন তার এই ভুল স্বীকার করে, অর্থাৎ সত্য আর স্বাভাবিক অধিকারের মধ্যে ফিরে আসে, তখন মানবতা ধ্বংসকর অবস্থা থেকে রক্ষা পায়। জুলুম, শোষণ এবং দ্বন্দ্ব, সংঘাত ও হিংসা বিদ্বেষের থেকে বেঁচে যায় মানুষের সমাজ। তাই বলেছিলাম, মানুষ ভুল স্বীকার করে ফিরে আসাটা আমাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়। উল্কা কোনো কথা বলল না, ভাবছিল সে। ধীরে ধীরে এক সময় সে বলল, তোমার কথা কিছু কিছু আমি বুঝেছি, কিন্তু একটা বুঝতে পারছি না। তুমি বলছো মানুষ স্বাধীন ও সার্বভৌম ক্ষমতার অধিকারী নয়। নয়তো বটেই। দেখো না, চন্দ্র সূর্য থেকে শুরু করে সৃষ্টির সব কিছুরই স্বাধীন সার্বভৌম ক্ষমতার অধিকারী নয়, একটা নির্দিষ্ট অর্পিত ক্ষমতার অধিকারী মাত্র। এই সৃষ্টিরই একটি মানুষ স্বাধীন সার্বভৌম ক্ষমতার অধিকারী হবে কেমন করে? বুঝেছি তোমার কথা ফারহানা। তুমি বলতে চাচ্ছ, চন্দ্র, সূর্য, তারকা যদি তাকে দেয়া অধিকারের সীমা লঙ্ঘন করে কক্ষপথ ছেড়ে ইচ্ছে মতো বিচরণ শুরু করে, তাহলে যেমন আকাশ প্রকৃতিতে বিপর্যয় ঘটবে, তেমনি মানুষকে দেওয়া তার অর্পিত ক্ষমতার সীমা লঙ্ঘন মানব সমাজে বিপর্যয় সৃষ্টি করে। কথাটা এই তো? ঠিক বুঝেছ উল্কা। আমি আরও বলতে চাই, এই বিপর্যয় সৃষ্টি যদি মানুষ না করে, তাহলে মানুষ সম্পর্কে তোমার হতাশ হবার প্রয়োজন নেই। তবে তুমি ঠিক বলেছ, মানুষ যদি তার অধিকারের সীমা ডিঙ্গিয়ে যায়, ভুলের সমুদ্রে যদি ভেসেই চলে, তাহলে সে গাছপালা, পশু পাখির চেয়েও নিচে নেমে যায়, কারণ ওগুলো তাদের দেয়া অধিকারের তিল পরিমাণও লঙ্ঘন করে না। আমাদের ধর্মগ্রন্থ বলেছে, আহসানি তাকভিম, অর্থাৎ সর্বোত্তম রূপ প্রকৃতি দিয়ে সৃষ্টি করা হয়েছে, কিন্তু আবার সে তার কর্মের জন্য আসফালা সাফিলিন, অর্থাৎ নিকৃষ্টতম পর্যায়ে নেমে যেতে পারে। উল্গা, আসফালা সাফিলিন ধরনের মানুষরাই তোমার হতাশার কারণ। উল্গা কিছুক্ষণ চুপ থাকল, তারপর বলল, তোমার সব কথাই বুঝলাম, কিন্তু সৃষ্টির হাতে অর্পিত ক্ষমতার যিনি উৎস, সেই সর্বময় ক্ষমতাধর অর্পণকারী কে? ফারহানা উল্গার দিকে তাকিয়ে বলল, সবচেয়ে বড় প্রশ্ন ওটা। এর উত্তর আমি এখন দিতে পারবো না, এসো দুজনেই সন্ধান করি। আজ আর নয়, বলে ফারহানা বিছানায় গা এলিয়ে দিল। উল্গা কোনো আপত্তি করল না, কি যেন ভাবছে সেও গা এলিয়ে দিল বিছানায়। পরদিন ভোর, বাইরে পূর্ব দিগন্তে শুভে সাদিকের স্পষ্ট রেখা ফুটে উঠলেও তখনও বেশ অন্ধকার। উল্গা জেগে উঠেছিল, চোখ মেলে তাকালো সে। ঘরে তখন জমাট অন্ধকার। হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখল, না, রাত নেই, ভোর হয়ে গেছে। ফারহানার বিছানার দিকে তাকিয়ে ভাবছিল তাকে ডাকবে কিনা। হঠাৎ সে দেখল মেঝেতে অন্ধকারের মধ্যে একটা জমাট অন্ধকার নড়ছে। সে তাকিয়ে থাকল, দেখল অন্ধকারটি উঠছে, বসছে। গতরাতের কথা তার মনে পড়ল। দুজনে শোবার অনেক পরে ফারহানা উঠে, সে বাথরুমে যায়, কোনো শব্দ হয় না, মনে হয় কাউকে সে জানতে দিতে চায় না। তারপর বাথরুম থেকে এসে মেঝেতে দাঁড়ায়, এইভাবেই ওঠা বসা করে। প্রথমে উল্কা বিস্মিত হয়, ওর এই সন্তর্পণ ভাব গতিতে কিছুটা ভয় পায়। পরে বুঝতে পারে ফারহানা ব্যায়াম করছে কিংবা প্রার্থনা করছে। রাতে শেষটা না দেখে ঘুমিয়ে পড়েছিল সে। উল্কা দেখল ফারহানা বসেছে আর উঠছে না, স্থির বসেই আছে। ওর কাজ শেষ হয়েছে কি? উল্কা তার বাম হাত বাড়িয়ে বেড সুইচ টিপে দিল। উজ্জ্বল আলোয় ভরে গেল ঘর। ফারহানা দুটি হাত তুলে প্রার্থনারত। সামনে থেকে আলো গিয়ে আছড়ে পড়ছে তার মুখে। সে আলোয় চকচক করে উঠল তার চোখের অশ্রু। চোখ দুটি তার বোঝা। কাঁদছে ফারহানা? বিস্মিত হলো উল্কা। ফারহানা আস্তিক, সে প্রার্থনা করে।
গতকালের আলোচনায় অবশ্য বোঝা গিয়েছিল সে ঈশ্বর মানে, কিন্তু এতটা মানে সে? ফারহানা মোনাজাত শেষ করল, হাসি মুখে উঠে দাঁড়ালো। তারপর ওলগার দিকে তাকিয়ে বলল, তোমাকে ডিস্টার্ব করলাম বুঝি? ওলগা একদৃষ্টিতে তাকিয়েছিল ফারহানার দিকে। ফারহানা তার বিছানায় গিয়ে বসল। ওলগা ফারহানার দিকে তাকানো অবস্থায় ধীর কণ্ঠে বলল, তুমি প্রার্থনা করো বুঝি? হ্যাঁ, রাতেও বোধহয় প্রার্থনা করেছিলে। হ্যাঁ, দেখেছ তুমি? কবার প্রার্থনা দিনে? 5 বার প্রার্থনা করতে হয়। এটাই কি বিধান? হ্যাঁ। ধর্মবিশ্বাস এবং প্রার্থনা একটা ডিসকোয়ালিফিকেশন। তোমার ভয় করে না? করে, তাই তো গোপনে প্রার্থনা করি। এই তো আমি দেখে ফেললাম। আমি যদি রিপোর্ট করি? আমি আমার প্রার্থনা গোপন রাখতেই চেষ্টা করেছিলাম, পারিনি। এখন রিপোর্ট করলে কি হবে জানো? জানি। এরপরও এমন ঝুঁকি নিয়ে প্রার্থনা না করলেই কি নয়? একমাত্র মৃত্যু এবং বেহুঁশ হয়ে পড়া ছাড়া 5 বার প্রার্থনা ছাড়া যাবে না। আর এই কাজে জাগতিক কোনো শক্তিকে ভয় না করতে বলা হয়েছে। তোমাদের মধ্যে সবাই কি এটা মানে? না। কেন? গতকাল আমি বলেছি না, ভুল বিচ্যুতি মানুষের আছে। কমিউনিস্ট শাসনাধীনে আমাদের অধিকাংশই এর শিকার। ওলগা চুপ, যেন অন্যমনস্ক সে, ভাবছে কিছু। ফারহানা ঘরের আলো নিভিয়ে দিল। জানালার ভারী পর্দাটা গোটাতে ভোরের স্বচ্ছ আলো এসে প্রবেশ করল ঘরে। বিছানায় ফিরে এসে ফারহানা ওলগার দিকে চেয়ে বলল, কি ভাবছো ওলগা? ভাবছি তোমাদের স্রষ্টার কথা। তুমি যদিও কাল আমার শেষ প্রশ্নের উত্তর দাওনি, তবু আমার কাছে পরিষ্কার, স্রষ্টাকেই তুমি সৃষ্টির হাতে অর্পিত সকল ক্ষমতার উৎস মনে করো। তিনিই সর্বময় শক্তির অধিকারী, মানুষ নয়। তিনিই একমাত্র সার্বভৌম ক্ষমতার মালিক। বলো, আমি ঠিক বলেছি কিনা? হ্যাঁ, ফারহানা বলল। ওলগা উঠে এলো বিছানা থেকে ফারহানার পাশে। তার মুখটা গম্ভীর, চোখে যেন বেদনার একটা নীল ছায়া। সে ফারহানার চোখে চোখ রেখে বলল, তুমি কি আমাকে এটা বিশ্বাস করতে বলো? হ্যাঁ বলি, বলল ফারহানা। বলো তাহলে, আমার মা আজ 5 বছর ধরে বন্দি শিবিরে কেন? কথার সাথে সাথে ওলগার 2 গণ্ড পেয়ে ঝরে পড়ল অশ্রুর 2টি ধারা। ফারহানা ওলগার একটা হাত তুলে নিয়ে বলল, এ কি বলছো তুমি ওলগা?